ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় ক্রিমিনাল মামলার বেসিক পদ্ধতি, উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট ক্রিমিনাল মামলার বেসিক পদ্ধতি বইয়ের অধ্যায় 5 বিচার পরবর্তী পর্যায়। আপিল সংক্রান্ত বিধান। ফৌজদারি কার্যবিধির 31 অধ্যায়ের 404 থেকে 431 ধারা পর্যন্ত আপিল সংক্রান্ত বিধান উল্লেখ আছে। অন্য কোনোভাবে বিধান না থাকলে আপিল চলে না। ফৌজদারি কার্যবিধির 404 ধারা অনুযায়ী অন্য কোনোভাবে বিধান না থাকলে আপিল চলবে না সম্পর্কে উল্লেখ আছে। উক্ত ধারা মতে অত্র আইন বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের বিধান অনুসারে না হলে অন্য কোনোভাবে কোনো ফৌজদারি আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। সুপ্রিম কোর্টে আপিল। ফোরাম অমান্য দ্বারা আইনগত প্রক্রিয়া বা প্রাকৃতিক আইনের নীতি লঙ্ঘনের কারণে কিংবা অন্য কোনোভাবে মারাত্মকভাবে ন্যায় বিচার লঙ্ঘন করা হয়েছে এরূপ প্রমাণিত না হলে সুপ্রিম কোর্ট ফৌজদারি কার্যবিধির রিভিউ করতেন না, যে ক্ষেত্রে এই নীতি আপিল নিয়ন্ত্রণ করে। অত্র ধারাতে খালাসের বিরুদ্ধে আপিল ও সাজার বিরুদ্ধে আপিল ইহার মধ্যে কোনো পার্থক্য নাই, যা হাইকোর্ট বিভাগের ক্ষমতার বিষয়। 55 DLR 568। ঊর্ধ্বতন আদালতের অনুমতি ব্যতীত বিচার সম্বন্ধীয় কোনো নথি তলব করা যাবে না, কিন্তু আদালতের অনুমতিক্রমে কোনো কাগজের সহিমোহর নকল পাওয়া যাবে। 33 DLR 77। উদ্দেশ্য অপ্রকৃত প্রতিষ্ঠিত হলে দণ্ডাদেশ অবশ্যই বাতিল হবে। নীতি এই যে ন্যায় বিচার শুরু করলে চলবে না, বরং ন্যায় বিচার হচ্ছে তা প্রতীয়মান হবে। অপ্রকৃত উদ্দেশ্য বা এখতিয়ার বহির্ভূত কার্যক্রম সুপ্রিম কোর্টের সূক্ষ্ম পরীক্ষার বাহিরে। 9 পক্ষপাতিত্বের প্রকৃত সম্ভাবনা ছাড়া শুধু অভিযোগ পর্যায় নয় কিংবা গুরুত্বহীন ভিত্তি বা মামলার ওজোর পক্ষপাতিত্ব প্রমাণ করতে পারে না। 34 DLR 222। প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে আপিল। ফৌজদারি কার্যবিধির 405 ধারা অনুযায়ী প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে এর বিরুদ্ধে আপিল সম্পর্কে উল্লেখ আছে। উক্ত ধারা মতে কোনো আদালত সম্পত্তি বা সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ প্রদানের জন্য কোনো ক্রোকের 89 ধারা অনুযায়ী দায়েরকৃত আবেদনপত্র নাকচ করলে তিনি সেই আদালতে আপিল করতে পারেন, যে আদালতে পূর্ববর্তী আদালতের আদেশের বিরুদ্ধে সাধারণত আপিল করা চলে। যে আদালতে সাধারণত আপিল চলে এভাবে অর্থ বারবার যে অধিকাংশ মামলার আপিল যে আদালতে করা হয় সেই আদালতে আপিল করতে হবে, এমনকি কোনো সুনির্দিষ্ট ক্ষেত্রে অন্য আদালতে আপিল করা গেলেও। 11 BOM 438। শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধির 406 ধারা অনুযায়ী শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে কোনো ম্যাজিস্ট্রেট কোনো লোককে 118 ধারা অনুসারে শান্তিরক্ষা বা সদাচরণের জন্য জামানত দেওয়ার আদেশ দিলে সেই লোক উক্ত আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল দায়ের করতে পারবে। তবে শর্ত থাকে যে যাদের বিরুদ্ধে 123 ধারার 2 উপধারা বা 3 ক উপধারার বিধান অনুসারে দায়রা জজের নিকট মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অত্র ধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না। 123 ধারায় করা রেফারেন্সের দায়রা বিচারক দ্বারা প্রদত্ত আদেশ ম্যাজিস্ট্রেটের আদেশ হওয়ায় উহা 406 ধারায় আপিলযোগ্য নয়। 12 CRLJ 257। ইহা মীমাংসিত আইন যে ফৌজদারি আপিল
আদালত সংক্ষিপ্ত আকারে আপিল খারিজ করলে উক্ত আদালত রায় লিখিতে বাধ্য নয়। 17 CRLJ 309। জামানত গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধির 406 ধারা অনুযায়ী জামানত গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত নাকচ করার আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে 122 ধারার অধীন জামানত গ্রহণ করতে অস্বীকার বা জামানত নাকচ করে প্রদত্ত আদেশে ক্ষতিগ্রস্ত লোক এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ক দায়রা আদালত যখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদেশটি প্রদান করেন, অথবা খ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট যদি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদেশটি প্রদান করেন, অথবা গ জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট যদি অন্য কোনো নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদেশটি প্রদান করেন। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধির 407 ধারা অনুযায়ী দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচারে দণ্ডিত কোনো ব্যক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল দায়ের করতে পারেন, যিনি আপিলটি নিজে শুনতে ও নিষ্পত্তি করতে পারেন অথবা নিষ্পত্তির জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তরিত আপিল তুলে নিতে পারবেন। 1872 সালের 24 নং অধ্যাদেশের মাধ্যমে 407 ধারা এ যে সংযোজন করা হয়েছে তাতে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শ্রবণের ক্ষমতা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া হয়েছে। 35 DLR 148 আপিল দায়েরে সংগঠিত বিলম্ব মার্জনা করা যায়। 5 BLD 218 যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধির 408 ধারা অনুযায়ী যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে যখন কোনো ব্যক্তি কোনো যুগ্ম দায়রা জজ বা কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বিচারে দণ্ডিত হয়, সেই ব্যক্তি দায়রা জজের নিকট আপিল দায়ের করতে পারবেন। তবে শর্ত এই যে ক কোনো মামলায় যুগ্ম জেলা জজ 5 বছরের বেশি কারাদণ্ডের শাস্তি প্রদান করলে সকল বা যে কোনো দণ্ডিত ব্যক্তিকে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। খ যখন কোনো ব্যক্তি কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডবিধির 124 ক ধারায় বর্ণিত অপরাধের বিচারের জন্য বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডিত হয়, তখন হাইকোর্ট বিভাগে আপিল করতে হয়। আপিল ও রিভিশন শ্রবণের জন্য গ্রহণ করা ধারা 17 এর উপধারা 4 এ উল্লেখিত জরুরি আবেদনের অন্তর্গত নয়। ধারা 9, 17, 408 এবং 409 ধারা একত্রে বিবেচনা করা হলে ইহা প্রতীয়মান হয় যে ভারপ্রাপ্ত দায়রা জজ আপিল শ্রবণের জন্য গ্রহণ করতে পারবে না। 50 DLR 192 আপিলের ফোরাম 408 ধারার খ উপধারার অনুশর্তে 5 বছরের অধিক মেয়াদে কারাদণ্ড জরিমানা পরিশোধ না করার কারণে কারাদণ্ড প্রদান অন্তর্ভুক্ত করে না যে জরিমানা কার্যকারিতা জরিমানা পরিশোধ না করার কারণে কেবলমাত্র শর্ত সাপেক্ষে। 4 BLD 5 জরিমানার টাকা প্রদানের ব্যর্থতার কারণে কারাদণ্ডের আদেশ প্রদান করা হলে উহা মূল অপরাধের শাস্তি নয় এবং আদালত অবমাননার শাস্তি। 21 DLR WP 46 এই ধারার অধীন দণ্ডাজ্ঞ সমর্থনের জন্য অবশ্যই প্রমাণ করতে হবে যে আসামি অভিযোগকারী একজন কেরানি চাকর। AIR 1953 পাটনা 100 সমবায় সমিতির সচিব সমিতির টাকা তার নিজের টাকা হিসেবে রূপান্তর করে এবং নিজের
প্রয়োজনে ব্যবহার করে, সে এই ধারার অধীন দোষী সাব্যস্ত হয়। 8 CRLJ 518। কিভাবে দায়রা আদালতে আপিলের শুনানি হয়? ফৌজদারি কার্যবিধির 409 ধারা অনুযায়ী কিভাবে দায়রা আদালতে আপিলের শুনানি হয় সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে দায়রা আদালতে বা দায়রা জজের নিকট পেশকৃত আপিল দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ শ্রবণ করবেন। তবে শর্ত থাকে যে অতিরিক্ত দায়রা জজ সেই আপিল শ্রবণ করবেন যেগুলো সম্পর্কে সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্দেশ দেন কিংবা দায়রা জজ সেগুলো তার নিকট অর্পণ করেন। আপিল ও রিভিশন শ্রবণের জন্য গ্রহণ করা ধারা 17 এর উপধারা 4-তে জরুরি আবেদনের অন্তর্গত 9, ধারা 9, ধারা 17, ধারা 408 এবং ধারা 409 একত্রে বিবেচনা করা হলে ইহা প্রতীয়মান হয় যে ভারপ্রাপ্ত দায়রা জজ আপিল শ্রবণের জন্য গ্রহণ করতে পারবেন না। 50 DLR 192। যে পণ্য সম্পর্কে বিচার করা হয়েছে তা 1956 সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের বিজ্ঞপ্তির মধ্যে পড়ে না। এক্ষেত্রে যে ম্যাজিস্ট্রেট অপরাধটির বিচার করেছেন তিনি বিশেষ ম্যাজিস্ট্রেট ছিলেন এবং তিনি বিশেষ ম্যাজিস্ট্রেট হওয়ার কারণে তার আদেশ আপিলযোগ্য না হলেও এক্ষেত্রে তার আদেশটির বিরুদ্ধে সাধারণভাবে আপিল চলে। 11 DLR 172। দায়রা আদালত প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধির 410 ধারা অনুযায়ী দায়রা আদালত প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের বিচারে সাজাপ্রাপ্ত লোক হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 409 ধারা অনুসারে দায়রা জজ শুধুমাত্র অতিরিক্ত দায়রা জজের নিকট এবং অতিরিক্ত দায়রা জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে বিবেচিত সহকারী দায়রা জজের নিকট নয় আপিল শুনানি হস্তান্তর করতে পারেন। 10 BCR FB 19। বিজ্ঞ দায়রা জজ মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত কয়েদিদের আত্মপক্ষ সমর্থনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রাষ্ট্রীয় ব্যয়ে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করার ক্ষেত্রে মৌলিক অধিকার হতে তাকে বঞ্চিত করা হয়েছে, তাই দণ্ডাদেশ বহালযোগ্য নয়। 42 DLR 94। আপিল করেন নাই এমন আসামি ফজলুল হকের খালাসের আদেশ যদি আমরা প্রদান না করি তাহলে ইহার অর্থ দাঁড়ায় আমরা একটি অবৈধ আদেশকে স্থায়ী করার অনুমতি দিতেছি। সেই দৃষ্টিকোণ হতে দণ্ডাজ্ঞা ও শাস্তির সম্পূর্ণ আদেশ রদ হবে এবং হাজির আসামি ফজলুল হকও এই আদেশের সুবিধা পাবে। 38 DLR 287। আমাদের ফৌজদারি আইন বিজ্ঞানে ফৌজদারি আপিল নিষ্পত্তির এই কৌশল সম্পূর্ণরূপে অপরিচিত এবং এই কারণে অবাঞ্ছিত এই কৌশল অনুমোদিত হলো। 57 DLR AD 129। আসামি দোষ স্বীকার করলে কতিপয় ক্ষেত্রে আপিল চলে না। ফৌজদারি কার্যবিধির 412 ধারা অনুযায়ী আসামি দোষ স্বীকার করলে কতিপয় ক্ষেত্রে আপিল চলবে না সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে ইতপূর্বে অত্র কার্যবিধিতে বা যা উল্লেখিত থাকুক না কেন আসামি দোষ স্বীকার করলে এবং উক্ত স্বীকারোক্তির ভিত্তিতে দায়রা আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাকে সাজা দান করার পরিমাণ বা দণ্ডাদেশের বৈধতা ব্যতীত উক্ত সাজার বিরুদ্ধে কোনো আপিল চলে না। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকারোক্তির ভিত্তিতে দণ্ড দান করা হলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক আপিলের অধিকার থাকে না। 56 DLR 494। অভিযুক্তকে তার দোষ স্বীকারের ভিত্তিতে সাজা প্রদান করা যাবে, তবে উক্ত দণ্ডাদেশের সমর্থন করার মতো নথিভুক্ত সাক্ষ্য প্রমাণাদি ছাড়া দণ্ডাদেশের যথার্থ নয়। 42 DLR 217। নোট: ফৌজদারি কার্যবিধির উক্ত ধারার অধীন কতিপয় ক্ষেত্রে আপিল চলে না, তবে রিভিশন করা যেতে পারে। তুচ্ছ মামলার কোনো আপিল নাই। ফৌজদারি কার্যবিধির 413 ধারা অনুযায়ী তুচ্ছ মামলার কোনো আপিল নাই সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে অত্র কার্যবিধিতে ইতিপূর্বে যাই থাকুক না কেন
দায়রা আদালত কেবল অনধিক 1 মাস কারাদণ্ড দিলে কিংবা দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর অন্য কোনো ম্যাজিস্ট্রেট অনধিক 50 টাকা জরিমানা করলে সাজাপ্রাপ্ত লোক কোনো আপিল করতে পারবেন না। ব্যাখ্যা: উক্ত আদালত বা ম্যাজিস্ট্রেট মূল শাস্তিস্বরূপ কারাদণ্ড না দিলে জরিমানা আনাদায়ের সাজার আদেশ দিলে উক্তরূপ সাজার বিরুদ্ধে কোনরূপ আপিল চলবে না। নোট: ফৌজদারি কার্যবিধির উক্ত ধারার অধীন শর্ত সাপেক্ষে আপিল করা যাবে, তবে অন্যান্য ক্ষেত্রে রিভিশন দায়েরে আইনগত কোনো বাধা নেই। সংক্ষিপ্ত বিচারে কতিপয় সাজার বিরুদ্ধে আপিল নাই। ফৌজদারি কার্যবিধির 414 ধারা অনুযায়ী সংক্ষিপ্ত বিচারে কতিপয় সাজার বিরুদ্ধে আপিল নাই সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে অত্র কার্যবিধিতে ইতিপূর্বে যা উল্লেখ থাকুক না কেন, সংক্ষিপ্তভাবে বিচারকৃত কোনো মামলায় 260 ধারা অনুযায়ী কাজ করতে ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেট কেবলমাত্র অনধিক 200 টাকা জরিমানা করলে সাজাপ্রাপ্ত লোক কোনো আপিল করতে পারবেন না। নোট: বিচার সাধারণত 2 ধরনের পদ্ধতিতে হয়ে থাকে, যথা সাধারণ পদ্ধতি ও সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হলে আপিলের অধিকার হ্রাস পায়। সাধারণ বিচারে 50 টাকার কম জরিমানা হলে আপিল চলে না, কিন্তু সংক্ষিপ্ত বিচারে 200 টাকা জরিমানার আদেশে আপিল চলে না, তবে এক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়। ধারা 413 ও 414 ধারার অনুশর্ত: ফৌজদারি কার্যবিধির 415 ধারা অনুযায়ী ধারা 413 ও 414 ধারার অনুশর্ত সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে 413 বা 414 ধারায় বর্ণিত কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে যদি উক্ত সাজার উল্লেখিত কোনো শাস্তির সহিত অন্য কোনো শাস্তি সংযুক্ত করা হয়, তবে যে দণ্ডাদেশের অন্য কোনোভাবে আপিলযোগ্য নয় সেই দণ্ডাদেশ কেবলমাত্র সাজাপ্রাপ্ত লোককে শান্তি রক্ষার জন্য জামানত দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে আপিলযোগ্য হবে না। ব্যাখ্যা: অত্র ধারার অর্থ অনুযায়ী জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাদণ্ড 2 বা ততোধিক সাজার সংযুক্তি নয়। কতিপয় ক্ষেত্রে আপিলের বিশেষ অধিকার: ফৌজদারি কার্যবিধির 415 ক ধারা অনুযায়ী কতিপয় ক্ষেত্রে আপিলের বিশেষ অধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে অত্র অধ্যায়ে যাই থাকুক না কেন, যে ক্ষেত্রে একই বিচারে একাধিক লোক সাজাপ্রাপ্ত হয় এবং তাদের মধ্যে যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ দেওয়া হয়, সেক্ষেত্রে এরূপ বিচারে সাজাপ্রাপ্ত লোকজনের সকলের বা যে কোনো একজনের আপিল করার অধিকার থাকবে। খালাসের নিমিত্তে আপিল: ফৌজদারি কার্যবিধির 417 ধারা অনুযায়ী খালাসের নিমিত্তে আপিল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে উপধারা 4 এর বিধান সাপেক্ষে সরকার যে কোনো আপিল দায়ের করার জন্য পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিতে পারবেন। ক. কোনো আদালতের দ্বারা মূল মামলার বা আপিলে প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে। খ. মূল মামলায় বা আপিলে ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে আদালতে। উক্ত ধারার 2 উপধারা মতে উক্ত রূপে আদেশ যদি ফরিয়াদি কর্তৃক আনীত মামলায় প্রদত্ত হয়ে থাকে এবং যদি আদেশটি আইনগত ভুল থাকে যা ন্যায় বিচার পরাভূত করে, তবে 418 ধারায় যা বলা থাকুক না কেন ফরিয়াদি আপিল দায়ের করতে পারবেন। ক. দায়রা আদালতের দ্বারা প্রদত্ত মূল খালাসের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে। খ. যে কোনো ম্যাজিস্ট্রেটের দ্বারা প্রদত্ত মূল খালাসের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে। উক্ত ধারার 3 উপধারা মতে খালাসের আদেশের তারিখ হতে 60 দিন অতিক্রান্ত হওয়ার পর ফরিয়াদি খালাসের আদেশের বিরুদ্ধে কোনো আপিল দায়ের করলে হাইকোর্ট বিভাগে তা গ্রাহ্য হবে না। উক্ত ধারার 4 উপধারা মতে কোনো ক্ষেত্রে খালাসের আদেশের বিরুদ্ধে আপিল গৃহীত না হলে উপধারা 1 এর অধীন উক্ত খালাসের আদেশের বিরুদ্ধে আপিল চলবে না।
খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিল আদালত বিচারিক আদালতের কোনো মতের উপর হস্তক্ষেপ করবে না যতক্ষণ পর্যন্ত অশুভ অথবা বিকৃত কিছু পাওয়া না যায়। 55 ডিএলআর 568। নির্দিষ্টভাবে বিধান করা না থাকলেও খালাসকে দণ্ডাদেশে পরিণত করার ক্ষমতা প্রয়োগ করা যাবে কিনা এবং নির্দিষ্ট বিধানের অবর্তমানে সরকার দ্বারা প্রয়োগকৃত এখতিয়ার বেআইনি কিনা। প্রথমটি ও দ্বিতীয়টির উত্তর হচ্ছে না পূর্বক, তাই দণ্ডাদেশ আইনসম্মত নয়। 11 বিএলডি এডি 142। একমাত্র ন্যায় উদ্দেশ্য হাসিল করা ছাড়া সাধারণভাবে খালাস আদেশ হস্তক্ষেপ করা যায় কিনা। 13 বিএলডি এডি 202। ফৌজদারি কার্যবিধির 417 1 ও 2 উপধারার অধীন শুধু সরকার বা নালিশকারী খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। এজাহারকারী শুধু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারে, কিন্তু এই মামলায় নালিশকারী নয় এমন ব্যক্তি আপিল দায়ের করেন যা আইনে অনভিপ্রেত। 73 ডিএলআর এডি 153। দায়রা জজ প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে আপিল উপস্থাপন করতে ফৌজদারি কার্যবিধির 417 1 উপধারার বিধান মতে রাষ্ট্র অনুমোদন প্রাপ্ত, কিন্তু বর্তমান মামলায় রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করে নাই। হাইকোর্ট বিভাগে একজন সাক্ষী আপিল দায়ের করে, যিনি বর্তমানে লিভ টু আপিলের দরখাস্তকারী। এমত অবস্থায় লিভ টু আপিলের দরখাস্তটি রক্ষণীয় নয়। 43 ডিএলআর এডি 129। যে সাক্ষ্যের ভিত্তিতে অভিমত ব্যক্ত করে খালাস প্রদান করা হয়েছে, উক্ত খালাসের বিরুদ্ধে রাষ্ট্রের দায়ের করা আপিল উহা দেখার উদ্দেশ্যে সাক্ষ্য পুনর্বিবেচনা করতে আদালতের কাছে ইহা সম্পূর্ণরূপে উন্মুক্ত যে উক্ত অভিমত বিপথগামী, অনিয়ন্ত্রিত ও স্বেচ্ছাপ্রণোদিত এবং অন্যায় সাক্ষীদের দেখা উত্তম ও নিখুঁত সাক্ষ্যের অবজ্ঞা। 43 ডিএলআর এডি 83। খালাসের আদেশ পরিবর্তন করতে গেলে ইহা অবশ্যই দেখতে হবে যে রায়টি শুধু অযৌক্তিক বা সুস্পষ্ট রূপে ভুল নয়, বরং সুস্পষ্ট রূপে বিপথগামী। 58 ডিএলআর এডি 60। ফৌজদারি কার্যবিধির 417 ধারার অধীন আপিল করা হলে খালাসের মতামত পরিবর্তন করে দণ্ডাদেশ প্রদান করা যায়। 40 ডিএলআর এডি 286। হাইকোর্ট বিভাগ খালাসের আদেশ দিলে রাষ্ট্র এই আদেশের বিরুদ্ধে লিভ পিটিশন দাখিল করে শুনানি অন্তে ইহা খারিজ হয়। পরবর্তীতে এজাহারকারী আরেকটি লিভ টু আপিল পিটিশন দাখিল করে। এই অভিমত ব্যক্ত হয় যে সংবাদদাতার অনুরোধে দ্বিতীয় লিভ টু পিটিশন শুনানির সুযোগ নাই। 42 ডিএলআর এডি 12। অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধি 17 ক ধারা অনুযায়ী অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে আপিল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে কোনো আদালতের বিচারে প্রদত্ত দণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডাদেশের অপর্যাপ্ততার কারণে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার জন্য সরকার পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিতে পারবেন। উক্ত ধারার 2 উপধারা মতে আদালতের বিচারে দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে একজন ফরিয়াদি দণ্ডাদেশের অপর্যাপ্ততার কারণে আপিল আদালতে আপিল করতে পারবেন, তবে শর্ত থাকে যে দণ্ডাদেশের তারিখ হতে 60 দিন অতিক্রান্ত হওয়ার পর উপধারা মতে আপিল আদালত কর্তৃক কোনো আপিল গৃহীত হবে না। উক্ত ধারার 3 উপধারা মতে সাজার অপর্যাপ্ততার কারণে কোনো আপিল দায়ের করা হলে আপিল আদালত সাজা বৃদ্ধির বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য আসামিকে যুক্তিসঙ্গত সুযোগ না দিয়ে সাজা বৃদ্ধি করবেন না এবং কারণ দর্শানোর সময় আসামি তার খালাস প্রাপ্তি বা সাজা হ্রাসের জন্য প্রার্থনা করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 417 ক ধারার বিধান ব্যতীত দণ্ডাদেশে বর্ধিত করার জন্য আপিল রুজুর আর কোনো বিধান নেই। দণ্ডাদেশের বিরুদ্ধে রুজুকৃত আপিল আদালত কর্তৃক শাস্তি কমানো যেতে পারে, কিন্তু শাস্তি বর্ধিত করা যাবে
তখন যখন দণ্ড বৃদ্ধি করার জন্য আপিল দায়ের করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে তজ্জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 51 ডিএলআর 439। কোনো পুলিশ মামলায় ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ দিলে সরকার যদি উক্ত আদেশের বিরুদ্ধে আপিল না করে তাহলে এজাহারকারী ফৌজদারি কার্যবিধির 439 ক ধারার বিধান মতে দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে উপযুক্ত। 50 ডিএলআর 19।